আজকে আমরা একটা মহাকাব্যিক গল্প শুনব। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটা অঞ্চল আমাদের এই বাংলা কিভাবে গড়ে উঠল। কিন্তু জানেন, এই গল্পের আসল হিরো কোনো রাজা মহারাজা নন। এর আসল চরিত্র হলো এখানকার মাটি আর এখানকার নদী। চলুন তো এই অসাধারণ ইতিহাসটার ভেতরে একটু ঢু মারা যাক। তো প্রশ্নটা কিন্তু বেশ সোজা সাপটা। কিভাবে একটা বন্য হিংস্র জলাভূমি, যেখানে পা রাখাটাই ছিল কঠিন, সেটা আজকের এই লোকে লোকারণ্য বাংলায় পরিণত হলো? এটাই তো আসল ধাঁধা, তাই না? চলুন এর উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। এই গল্পটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, এমন একটা সময়ে যখন বাংলা বলতে বোঝাতো এক বন্য প্রতিকূল জায়গা। মানে ভাবা যায় মানুষের বসবাসের জন্য এই ভূখণ্ডটা ছিল প্রায় অকল্পনীয়। চ্যালেঞ্জগুলো ঠিক কীরকম ছিল একটু ভাবা যাক। চারিদিকে শুধু জলাভূমি আর বিল, জঙ্গল এতটাই ঘন যে তার ভেতর দিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হিংস্র সব বন্যপ্রাণী। মানে মানুষের চলাফেরার জন্য একদমই অনুপযুক্ত একটা পরিবেশ। আর মজার ব্যাপার হলো, পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে অনেক পরেও সেই মুঘল আমলেও বাংলার বিশাল একটা অংশ কিন্তু জঙ্গলেই ঢাকা ছিল। মানুষের পক্ষে এগোনোটা খুব ধীরগতির একটা ব্যাপার ছিল। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এত প্রতিকূলতার মধ্যে মানুষ প্রথম কোথায় আশ্রয় নিল? কোথায় তারা থাকার মতো একটু জায়গা খুঁজে পেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাংলার ভূগোলের মধ্যে। আসলে টিকে থাকার জন্য একটাই পথ খোলা ছিল, নিরাপদ উঁচু কোনো জমি খুঁজে বের করা। এই টাইমলাইনটা দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে। মানুষ এখানে বসতি গড়ার লক্ষ লক্ষ বছর আগে থেকেই প্রকৃতি নিজেই যেন মানুষের জন্য জমি তৈরি করছিল। ভাবুন তো একবার, কোটি কোটি বছর আগে টারশিয়ারি পিরিয়ডে তৈরি হওয়া উঁচু জমিগুলো অনেকটা দ্বীপের মতো জেগেছিল। আর তার অনেক পরে প্লাইস্টোসিন যুগের নদীগুলো তৈরি করলো নতুন সোপান। এগুলোই ছিল প্রথম মানুষদের আশ্রয় নেওয়ার জায়গা। মানে প্রকৃতি মঞ্চটা সাজিয়ে রেখেছিল। আর দেখুন, প্রত্নতত্ত্ববিদরা যখন মাটি খুঁড়লেন তখন কিন্তু ঠিক একই প্রমাণ মিলল। প্রথম বসতির চিহ্নগুলো কোথায় পাওয়া গেছে? ঠিক সেই উঁচু জায়গাগুলোতেই। যেমন ধরুন বরেন্দ্রভূমি, লালমাই পাহাড় কিংবা কুমিল্লা আর বগুড়ার সেই পুরনো প্লাইস্টোসিন যুগের এলাকাগুলো। এগুলি ছিল বলতে পারেন সেই সময়ের সেফ জোন বা সুরক্ষিত আশ্রয়। ওকে, তাহলে উঁচু জমিতে বসতি তো শুরু হলো, কিন্তু এরপর বাংলার ইতিহাসের গল্পটাকে যে এগিয়ে নিয়ে গেল তা হলো এখানকার নদী। আর এই নদীগুলোর ছিল একটা অদ্ভুত দ্বৈত চরিত্র। একদিকে তারা যেমন জীবন দিত, সব কিছু সৃষ্টি করত, ঠিক তেমনি অন্যদিকে ছিল ভয়ঙ্কর ধ্বংসকারী। ব্যাপারটা কেমন, তাই না? একদিকে এই নদীগুলোই কিন্তু এনে দিয়েছে অবিশ্বাস্য উর্বর মাটি, জন্ম দিয়েছে তাম্রলিপ্তির মতো জমজমাট বন্দরের, আর খুলে দিয়েছে সিল্ক আর মসলিনের মতো বিশ্ববিখ্যাত বাণিজ্যের পথ। আবার ঠিক এই নদীগুলোই ভয়ঙ্কর বন্যা এনেছে, ভাঙনে গ্রামকে গ্রাম গিলে খেয়েছে, এমনকি গতিপথ পাল্টে পুরো জনপদকে ইতিহাস থেকে মুছে দিয়েছে। এক কথায় জীবন আর মৃত্যু দুটোই ছিল নদীর হাতে। এটাই ছিল এই বদ্বীপের জীবনের আসল সত্যি। তো সময়ের সাথে সাথে এই ছোট ছোট বিচ্ছিন্ন বসতিগুলো এক হতে শুরু করলো। এবার গল্পের ফোকাসটা একটু ঘুরবে। এবার মঞ্চে আসছে মানুষ, মানে সংগঠিত মানুষ, যারা নিজেদেরকে আলাদা আলাদা গোষ্ঠী আর রাজনৈতিক পরিচয় এক করতে শুরু করেছে। প্রাচীন বাংলায় তখন বেশ কয়েকটি জনগোষ্ঠীর বাস। এদের মধ্যে প্রধান ছিল তিনটে: পুণ্ড্র, বঙ্গ আর সুহুম। আর এখানে একটা দারুণ মজার তথ্য আছে। আমরা যে বাংলা বা বেঙ্গল বলি, এই নামটা কিন্তু এসেছে ওই বঙ্গ নামের জনগোষ্ঠী থেকেই। ইন্টারেস্টিং, তাই না? অনেকে হয়তো ভাবতে পারেন প্রাচীন বাংলা হয়তো বাকি ভারত থেকে একদম আলাদা বিচ্ছিন্ন একটা জায়গা ছিল, কিন্তু একদমই না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো মহাজনপদ। এর মানে হলো গ্রেট কিংডম বা বৃহৎ রাজ্য। সারা ভারতে তখন এমন 16টা বড় বড় রাজ্য ছিল, আর তার মধ্যে দুটো, বঙ্গ আর অঙ্গ, ছিল এই বাংলা অঞ্চলেই। তার মানে কি দাঁড়ালো? বাংলা তখন বৃহত্তর ভারতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর এই সময়টাতেই বাংলা বিশ্ব ইতিহাসে নিজের জায়গা করে নিল। কিভাবে? দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন একের পর এক রাজ্য জয় করছেন, তখন তাকে থামানোর জন্য প্রস্তুত ছিল কারা জানেন?
বাংলার গঙ্গারিদি যোদ্ধারা। এই ঘটনা যা এতটাই গুরুত্বপূর্ণ যে বলা হয় ঠিক এই মুহূর্ত থেকেই বাংলা একটা শক্তিশালী শক্তি হিসাবে লিখিত বিশ্ব ইতিহাসে প্রবেশ করে। আচ্ছা, এবার আমরা গল্পের শেষ ভাগে চলে এসেছি। এই অংশে আমরা দেখব কিভাবে শত শত বছরের চেষ্টায় এই বুনো বদ্বীপটাকে বশ মানানো হলো, কিভাবে জঙ্গল পরিষ্কার করে আজকের এই সবুজ কৃষিপ্রধান বাংলা গড়ে তোলা হলো। তবে এই বসতি গড়ার কাজটা কিন্তু কোনো সহজ একরৈখিক ব্যাপার ছিল না। এখানে একটা প্যাটার্ন খেয়াল করুন। যেমন খ্রিস্টীয় ৪র্থ শতকের মধ্যে বিশাল সমভূমির জঙ্গল পরিষ্কার করা হলো। এরপর মানুষ আরও দক্ষিণে খুলনা বাকেরগঞ্জের মতো বিপদসংকুল কিন্তু উর্বর জায়গায় গেল। কিন্তু তারপরে দেখুন ১২০০-১৩০০ শতকে এসে নদীর গতিপথ গেল পাল্টে, সাথে ভয়াবহ মহামারী, আর তার ফলে দক্ষিণে সেই নতুন বসতিগুলো সব পরিত্যক্ত হয়ে গেল। এটা ছিল আসলে প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত খেলা, একবার এগোনো তো আরেকবার পিছিয়ে আসা। একটা তথ্য শুনলে হয়তো অবাক হতে হয়। এত কিছুর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন যখন শুরু হচ্ছে, তখনও বাংলার প্রায় অর্ধেক, মানে ধরুন ৪০-৫০% এলাকায় মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ভাবা যায়, বাকিটা তখনও সে আগের মতোই, বন্য জঙ্গল আর জলাভূমি। তো এই ভূমিকে পুরোপুরি বশে আনার ফাইনাল পুশটা এলো কয়েকটা ধাপে। প্রথমে মুঘলরা, বিশেষ করে সম্রাট আকবর, কৃষি সম্প্রসারণে খুব উৎসাহ দিলেন। এরপর প্রতাপাদিত্যের মতো স্থানীয় রাজারা সুন্দরবনের মতো জঙ্গলে ঢাকা এলাকাতেও রাজ্য গড়ে তুললেন। আর সবশেষে এলো ঔপনিবেশিক আমল, যখন অর্থনৈতিক আর রাজনৈতিক কারণে এই পুরো প্রক্রিয়াটা অমনসুখ দ্রুত হয়ে গেল। আর এভাবেই শেষ পর্যন্ত ১৮৭০ সাল নাগাদ ১০০০ বছরের এই লড়াইটা শেষ হলো। প্রায় পুরো বাংলা চলে এলো মানুষের নিয়ন্ত্রণে। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে নদী, যে প্রকৃতি হাজার হাজার বছর ধরে এই বাংলাকে নিজের হাতে গড়ে তুলেছে, আজকের এই জলবায়ু পরিবর্তনের যুগে সেই প্রকৃতিই কি বাংলার টিকে থাকার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? প্রশ্নটা কিন্তু ভাবনার। Thanks for watching, and if you liked this video then please hit the like button.